পরনে সাদা ধুতি, অ্যাম্বাসাডার থেকে নেমে একেবারে রাজকীয় মেজাজে গটগট করে প্রবেশ করলেন রাইটার্সে। আদ্যপ্রান্ত নির্ভেজাল বাঙালি, যিনি ছিলেন ভারতের কমিউনিস্ট রাজনীতিবিদ। হ্যাঁ, ছিলেনই বলতে হচ্ছে, কারণ দীর্ঘ ৮০ বছরের জীবনের এইবার ইতি টানলেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। ৮ই আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে নিজ বাড়িতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের সক্রিয় রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় শেষ হলো তার প্রয়াণের সঙ্গে সঙ্গে। শেষের ১-২ বছর প্রায় ঝাপসাই হয়ে গিয়েছিল দৃষ্টি, কিন্তু তবুও তার পাম এভিনিউর একটি ছোট্ট ২ কামরার ফ্ল্যাটেই ছিল বর্ণময় জীবন। তার কর্মজীবনের ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের ৭ম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৪৪ সালের ১লা মার্চ এক বাঙালি ব্রাহ্মণ পরিবারের উত্তর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামহ কৃষ্ণচন্দ্র ছিলেন একাধারে একজন সংস্কৃত পণ্ডিত, পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক। পুরোহিত দর্পণ, যা হিন্দু পুরোহিতদের কাছে অত্যন্ত জনপ্রিয়, তার একটি ম্যানুয়ালও রচনা করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য সারস্বত লাইব্রেরি নামে একটি সনাতনী প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সম্ভ্রান্ত বংশের ছেলে বুদ্ধদেব মহাশয় ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এরপর ১৯৬১ সালে তিনি প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্যে নিয়ে অধ্যয়ন করেন এবং ১৯৬৪ সালে বিএ ডিগ্রি অর্জন করেন। স্নাতকতা অর্জন করে তিনি সরকারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। কলেজে থাকাকালীনই তিনি রাজনীতিতে যোগ দেন। এরপর পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলনের সময় ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বামপন্থার উত্থান লগ্নে মুজাফফর আহমেদ, প্রমোদ দাশগুপ্তের মতো নেতাদের কাছ থেকে শিখেছিলেন রাজনীতির পাঠ। ১৯৭৭ সালে প্রথমবারের মতো কাশীপুর থেকে বিধায়ক হন তিনি। সেই সময় তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বে ছিলেন। বামপন্থী ধ্যান ধারণায় বিশ্বাসী বুদ্ধবাবু ছিলেন সংস্কারপন্থী, আধুনিক নানান প্রযুক্তি গ্রহণের পক্ষেও ছিলেন। কমরেড জ্যোতি বসুর অবসর গ্রহণের পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আদর্শবান বুদ্ধবাবু তার দলের অন্দরের দুর্নীতি নিয়েও ছিলেন বরাবর সরব। তিনি তার জীবনশৈলী দিয়ে সমগ্র বাঙালি জাতি তথা সকল স্তরের মানুষদেরকে মুগ্ধ করেছিলেন। তার কাকা সুকান্ত ভট্টাচার্যের মতোই তার জীবনেও ছিল রবি ঠাকুরের প্রভাব। বাংলার অন্যতম সম্পদ হলো ফ্যাসিবাদ নিয়ে বুদ্ধবাবুর গবেষণা এবং লেখা। সাহিত্য ছাড়াও চলচ্চিত্রে ছিল তার অত্যন্ত উৎসাহ। ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ লুক গোদারের বিশেষ ভক্তও ছিলেন তিনি। পুরোহিত পরিবারের সঙ্গে সম্পর্ক থাকলেও কমিউনিজমের নীতি অনুসারে ছিলেন তিনি একজন কট্টর নাস্তিক। ১৯৬৭ সালে প্রফুল্লচন্দ্র সেনের পর তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, যিনি তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে ২০১১ সালে পরাজিত হয়েছিলেন। তার রাজনৈতিক কার্যকলাপ ছাড়াও উল্লেখযোগ্য সাহিত্য রচনাগুলির মধ্যে অন্যতম ছিল ১৯৯৩ সালে তারই রচনা করা একটি নাটক দুঃসময়, যেটি বাবরি মসজিদ ধ্বংসের পর হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে আলোচনা করে। তিনি নতুনদের উজ্জীবিত করার লক্ষ্যে রাজ্যে প্রযুক্তি শিল্পেও উন্নতি ঘটান। যেই ব্রাহ্মণ দলে থেকে সর্বদা এক কৃষি শিল্পে পরিপূর্ণ রাজ্যের স্বপ্ন দেখতেন, সেখানেই হয়তো কোনো ফাঁক থেকে গেছিল। ফলে পট পরিবর্তন ঘটে যখন সিঙ্গুরে টাটাদের কারখানার জমি অধিগ্রহণ তৈরি হয়। এর ফলে প্রতিবাদ তীব্র হয় এবং তার কারণে প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের মুখোমুখি হন তিনি, যার জন্য সামরিক সমরে বর্তমান শাসক দলের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২০১১ সালে নির্বাচনে হেরে যান। তার জীবনের একদম শেষ ভাগে ২০২২ সালে তিনি পদ্মভূষণ সম্মান অর্জন করলেও তা তিনি প্রত্যাখ্যান করেন।
তবে এইবার তার বর্ণময় জীবনের অবসান ঘটল। রবি ঠাকুরের আদর্শ নিয়েই শ্রী মীরা ভট্টাচার্য এবং তাদের একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্যকে রেখে পরলোকে পাড়ি দেন। এক যুগের অবসান। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকল স্তরের মানুষদেরই মন আজ ভারাক্রান্ত। বিদায় বুদ্ধবাবু, প্রণম্য আপনি। মুকুটটা তো আজ পড়েই আছে, শুধু রাজাই নেই। আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।